হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আর একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমতিয়াজ মির্জা, আপনাদের হোস্ট। আমার সাথে আছেন আনোয়ার হোসেন মুকুল, আম, এরশাদের বিরুদ্ধে আম, আন্দোলনের 90-এর আন্দোলনের ছাত্রনেতা, এবং আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই সুহৃদ, আমাদের বন্ধু। আম, আনোয়ার ভাই, আমাদের মানে শোতে আপনাকে স্বাগতম। এই প্রথমবার আমাদের শোতে আসলেন, আশা করি নিয়মিত আসবেন। আনোয়ার ভাই আমার দেখা অন্যতম একজন আহ, মানে ফানি একজন মানুষ, এবং তার যেই জ্ঞান এবং তার যে উইট, এটা আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই শোটা আয়োজন করতেছি। আম, আমাদের যেই আড্ডাগুলা হয় সেগুলোর মধ্যে আনোয়ার ভাই, আহ, মানে মুকুল ভাই এত মানে ফানি থাকেন সেগুলা, মানে আমরা একজন হাসতে হাসতে মানে গড়াগড়ি খাই এই ধরনের। তো দর্শক, আম, মানে আপনার দেরি না করে শুরু করতেছি। আম, মুকুল ভাই কেমন আছেন? স্বাগতম। আপনি যদি শুরু করতেন যে এই যে আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে যে রাজনীতিতে কিরকম দেখতেছেন। আপনারা তো অ্যাক্টিভিজম, আপনারা তো দীর্ঘ ছাত্র আন্দোলন করছেন, বর্তমানে কানাডা প্রবাসী, এবং ইভেন জুলাই আন্দোলনেও আপনার আপনি জড়িত ছিলেন। আপনার সাথে আমিও মানে মাঠ পর্যায়ে জড়িত ছিলাম। আমরা মানে ওই কানাডার ড্যানফোর্থে আন্দোলন করছি, মানে স্ট্রিটে। তো আপনি কিভাবে দেখছেন জুলাই আন্দোলন, আর বর্তমানে তখন থেকে বর্তমানে হাসিনার পতনের পর কিরকম দেখতেছেন? দেখেন, আপনাকে ধন্যবাদ। হুম হুম। এবং আমি আপনার অনুষ্ঠান আরো কয়েকটা শুনেছি, দেখেওছি। মানে আমাদের সময়ের আমরা যে ছাত্র আন্দোলন করেছি 82-র 24শে মার্চ, যখন জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলো, তখনকার যে মুভমেন্টটা আমরা গড়ে তুলেছিলাম সেটা ছিল একটা লম্বা প্রসেস, দীর্ঘ 9 বছরের। আমরা 83-র 14ই ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে গুলি করা হয়। আমাদের জাফর, জয়নাল, মোজাম্মেল, আয়ুব, হারুন, কাঞ্চন, দীপালি সাহা এদেরকে তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয়, লাশ গুম করা হয়। অনেক চড়াই উতরাই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ছাত্রদের প্রধানত, আমরা যখন শিক্ষা ভবন ঘেরাও করতে গেলাম, তখন কিন্তু 15 দল বা 7 দল এগুলো গড়েই উঠে নাই। হুম আমরা প্রথম জীবনদানের মধ্য দিয়ে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে 144 ধারা ভঙ্গ করেছিলাম। এবং ওই রক্তপাতের মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রেসারে, মানে তরুণ ছাত্রদের প্রেসারেই রাজনৈতিক দলগুলোর ঐক্য মোর্চা গড়ে উঠে। তারপর একটা দীর্ঘ সংগ্রাম। 1986 সালে আবার আমরা এই সংগ্রাম বাধাগ্রস্ত হই। তখন এরশাদের পদত্যাগ ছাড়া যখন ছাত্র জনতা অন্য কোনো বিকল্পের কথা ভাবছিলই না, তখন সেই 1986 সালে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পুরো আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ শেখ হ্যাঁ। হাসিনা তার একদিন আগে লাল দিঘির ময়দান চট্টগ্রামে বলেছিল যে এরশাদকে ক্ষমতায় রেখে যে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান। এবং হ্যাঁ 48 ঘন্টা পার হয় নাই। হ্যাঁ, 48 ঘন্টা তখন পার আমরা হয় নাই। খুবই ছোট, আমরা বলতাম চশমা পরা বুবু জান ছিয়াশি বেইমান। হ্যাঁ, ওটা কিন্তু বিখ্যাত হয়েছিল তখন, এবং রাইট রাইট ওইটাই বলতাম। রাইট। 48 ঘন্টা কিন্তু পার হয় নাই, উনি ঢাকায় এসে ঘোষণা দিলেন উনি নির্বাচনে যাবেন। এবং হুম। তখন আমরা স্লোগান দিলাম, ছাত্র সমাজ স্লোগান দিলাম, নির্বাচনে গেল যারা জাতীয় বেঈমান তারা। কারণ উনি বলেছিলেন 48 ঘন্টা আগে লাল দিঘির ময়দান চট্টগ্রামে উনি বলেছিলেন যারা নির্বাচনে যাবে তারা হচ্ছে জাতীয় বেঈমান। 48 ঘন্টা পর 19 নির্বাচনে গিয়ে এরশাদকে এক ধরনের বৈধতা দিল। আপনারা দেখেছেন সেই নির্বাচনও কোনো নির্বাচন ছিল না। হুম এবং হুম। তখন উনি অনেক কথাই বলেছিল, কারণ ফিলোসফিক্যালি কিছু বিষয় উনি অবতারণা করেছিলেন, যে ক্ষমতার কোনো অংশীদারত্ব না নেওয়া এক ধরনের, আর সিকি পার্সেন্ট অংশীদারত্ব নিয়ে হলেও ক্ষমতার সাথে থাকাটা হচ্ছে একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচ এবং গণতান্ত্রিক ধারা। এবং ওইটাই রাজনৈতিক দলের নেওয়া উচিত, উনি বিচিত্রার সাথে সাক্ষাৎকারে বলেছিল। তো এই জিনিসগুলো যারা আমাদের সময়ের লোক ছিল তারা এটা মনে রাখছে, মনে একটু রাখতে পেরেছে। ইন্টারফেয়ার করি এখানে মুকুল ভাই। আমরা যতদূর জানি, আপনি জানেন, আপনি দীর্ঘ আম, আপনি পলিটিক্স অনেক ফলো করেন, ইতিহাস সম্পর্কেও জানেন।
আপনি দেখবেন যে আওয়ামী লীগ দলটা কখনোই মানে নির্বাচন মানে বর্জন করে নাই। তারা অলওয়েজ মানে ক্ষমতার আশেপাশেই থাকতে চেয়েছে। সেই যখন থেকে দলটা তৈরি হইলো, মানে সেই সময় থেকেই তারা কোনো সময় নির্বাচন বয়কট করে নাই। তারা একবারই সম্ভবত যে 96-এ যে প্রথম নির্বাচনটা হলো ওইটা সম্ভবত বয়কট করছে, কিন্তু না, তারা এরশাদ আমলে 88 নির্বাচন তারা বয়কট করেছিল। আচ্ছা। হ্যাঁ, একটা তো যেটা মানে ওরা ক্ষমতার সাথেই সব সময় থাকতে চায়, এটা হ্যাঁ, কি উনি উনি এরকম একটা দর্শন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল। হুম। এবং আপনাকে না, বলি, আপনি চিন্তা করেন 70-এর দশকে কিন্তু ওই যে মাওলানা ভাসানী যে আপনার নির্বাচন বয়কট করলো, সেই কারণে কিন্তু এত মেজর ব্রুট ফোর্স মেজরিটি পাইছে আপনার আওয়ামী লীগ। ঠিক আছে সেটা তো তখন। সত্যি, হ্যাঁ, সেটা তখন। সত্যি, সেটা আবার সেটার একটা ভিন্ন ব্যাখ্যাও আছে। আমার কাছে একটা ব্যাখ্যা আছে যেটা ওই যে রেড মৌলানা পুস্তক লিখেছেন আমাদের কবির ভাই নুরুল কবির, উনার ব্যাখ্যার সাথে আমি একমত। এটা ভিন্ন আলোচনা, ওইটা আমি এখন হুম যেতে চাই না, ওটা খুব পেছনের আলোচনা, ওটা একটা দীর্ঘ আলোচনা হবে। আমি যেটা হুম বলতে চাচ্ছি যে সেটা হলো 1986 সালে যখন আওয়ামী লীগ আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে শেখ হুম হাসিনা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে এবং বাংলাদেশের প্রায় অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ বের করে দিয়েছিলাম, ওরা ছিল না ইউনিভার্সিটিতে। হুম আমরা বের করে দিই, আমরা বলেছিলাম তোমরা জাতীয় বেঈমান। এরশাদের সাথে আপোষ করে এরশাদের ক্ষমতাকে দীর্ঘ জীবন দেওয়ার চেষ্টা করতেছে, এবং এটা সত্যই তো হলো। হুম হুম সত্যই তো হলো 86 সালে শেখ হাসিনা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন নির্বাচনে গেল, তখন এরশাদের ক্ষমতা আর একটু প্রলম্বিত হলো। কিন্তু শেষ পর্যন্ত তো এটা ধরে রাখা যায় নাই। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আজকের বেগম খালেদা জিয়া একজন সংগ্রামী আপসীন নেত্রী হিসাবে জনগণের কাছে প্রতিভাত হলো, এবং তার দল কিন্তু তখন শক্তিশালী হলো। হুম হুম তখন অনেক বিখ্যাত সিনিয়র এবং বিদগ্ধজন রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র পার্সন, তারা বলেছিল খালেদা জিয়ার রাজনীতি কি নো? মৌলানা ভাসানী সারা জীবন নো রাজনীতি করেছে, না বলেছে। খালেদা জিয়া কি সেই জায়গায় যেতে পারবেন? এই যে হুম হুম নো দিয়ে রাজনীতি শুরু করলো, উনার পরিণাম কি হবে? আওয়ামী লীগের সাথে এত বড় প্রতিযোগিতা করে উনি টিকতে পারবেন? আমি আবার বলতেছি, 86 সালের নির্বাচনে যাওয়ার পর আমরা যখন হরতাল দিয়েছিলাম, তখন আমার স্পষ্ট মনে আছে আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল তার নেতা ছিলেন আখতারুজ্জামান, তখন উনি ডাকসুর ভিপি ছিলেন। আখতারুজ্জামান সহ আমরা ওইটা আপনার বোধহয় মনে থাকার কথা, ছাত্র দলের যে মাহবুবুল হক বাবলু, সে তখন বোমা বিস্ফোরণে মহসিন হলে নিহত হয়। হুম তার হুম একদিন বা 2 দিন আগে আখতারুজ্জামানের নেতৃত্বে ছাত্র নেতারা বিএনপি অফিসে গিয়েছিল ওদের সাথে কথা বলার জন্য। এবং আমি আজকেও এটা মনে রাখছি, আমার মাঝে মাঝেই মনে হয়, তখন বিএনপির সেক্রেটারি ছিল কে এম ওবায়দুর রহমান। উনি তখন আক্তার ভাইকে দেখে বলছিল, আক্তার পারবা তো? আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল পারবা তো? উনি মানে তখনও রাজনীতিতে একটা সংশয় ছিল যে আমরা কি সত্যি হরতাল করতে পারবো, যে হরতালে সবসময় আওয়ামী লীগ ছিল, এত বড় দল, এত বড় শক্তি, আমরা কি তাদেরকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে এই নির্বাচন বয়কটের জন্য হরতাল কি আমরা পালন করতে পারবো? লক্ষ্য করেন, সেই হরতাল কিন্তু খুব চমৎকার ভাবে সারা দেশে হয়েছিল, এবং ওই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিএনপি একটি সুসংগঠিত আন্দোলনের শক্তি হিসাবে কিন্তু জনগণের মধ্যে স্থান করে নেয়, এবং তার নেত্রী খালেদা জিয়া আপসহীন একজন নেত্রী হিসাবে জনগণের কাছে প্রতিভাত হতে লাগলো। এবং সেই জি সংগ্রামেরই ধারাবাহিকতায়, সেই সংগ্রামেরই ধারাবাহিকতায় 90-এর ডিসেম্বরে এরশাদের পতন হলো। এবং পতনের মধ্য দিয়ে আপনারা তো লক্ষ্য করেছেন, সবাই বলছে আওয়ামী লীগ বড় দল, সবাই বলেছে আওয়ামী লীগ বড় দল, ওরাই ক্ষমতায় যাবে, কিন্তু তা হয় নাই। জি। খালেদা জিয়া এখন খালেদা আপনার জিয়া মানে সারা দেশে সংগ্রাম মুকুল। এবং নির্বাচনের যে আপনার প্রচারণা ইত্যাদি করার মধ্য দিয়ে, জনসভা করার মধ্য দিয়ে খালেদা জিয়া কিন্তু ঠিকই গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে সে এমন একটি পরিস্থিতি তৈরি করলেন যে সেখানে তিনি সার্থক হলেন, তিনি বিজয় ধরে নিয়ে আসলেন। তার মানে কি? তার মানে হচ্ছে জনগণ আপসহীনতা পছন্দ করে, বিশ্বাসঘাতকতা পছন্দ করে না, সেটা যত বড় দলই হোক। আন্দোলন সংগ্রামের পিছনে ছুরিকাঘাত করে বেশি দিন টিকতে পারে না, আওয়ামী লীগও টিকতে পারে নাই। এটাই ছিল তার শিক্ষা। জি। বলেন। এখন আপনার বর্তমানের পরিস্থিতি আপনি কিরকম দেখতেছেন এটা বলেন। বর্তমানের পরিস্থিতি আজকে একটা সংকটের কথা তো সবার সামনেই বের হয়ে আসছে, একটা সংকট তো আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে, হুম যদিও সংকটটা হওয়ার কথা ছিল না, মানে এটা হলো আমার অভিমত। হুম
আপনি নিশ্চয়ই আমার সাথে স্বীকার করবেন, রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো ছাত্রই স্বীকার করবে, সাধারণ মানুষও স্বীকার করবে, ম্যান্ডেট বিহীন সরকার কখনোই কোনো বৈধ সরকার হতে পারে না। আপনি যে আবরণেই দেন, যে তকমাই লাগান, যে বক্তব্যই দেন, ওটা যতই বলেন এটা কোনো তাদের বৈধ। দাবি তো তাদের ম্যান্ডেট আছে না যেই না 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 আইন না না, অনুযায়ী। ওটা 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 আপনি আমাকে এখন যদি আতর আলী বলে ডাকেন আর আমার গা দিয়া যদি গন্ধ করে, ওইটা একটা কথার কথা। হ্যাঁ, গায়ের গন্ধে ভূত পলায়, নাম হলো না আতর আলী, এটা এটা বললে না, হবে না। এটার যুক্তিটা শুনেন। এটা যুক্তি হলো যে আপনার ওনারা বলতেছে আমরা একটা গণ অভ্যুত্থানের সরকার হয়েছি। এটা কিন্তু আমার কথা না, আই টোটালি এগ্রি উইথ ইউ। আমি জানি যে আমি ওটার বিরোধিতা করি যে এটা আপনি বলেন, আমি একটা শুনতেছি, আমি বলবো অনির্বাচিত তো। সরকার এবং এটার কোনো ম্যান্ডেট নেই। কিন্তু তারা তাদের বক্তব্য আমি বলতেছি, তারা বলতেছে যে এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের মধ্যে গঠিত হয়েছে এবং হাজার হাজার প্রাণ গেছে। এবং আমাদের ম্যান্ডেট হলো আমাদের যে আইন আছে সেই আইনে একটা স্বাভাবিক সরকার যে যা যা করতে পারে সেটাই এই সরকার সব করতে পারে। এটা গেল আইনের কথা। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনার কথাটাই সত্য যে এরা ইভেন একটা নির্বাচিত সরকারের ম্যান্ডেট থাকে না। ম্যান্ডেট বলতে বলে জন রায় ধরেন জনগণের যেই চাহিদা ইচ্ছা সেগুলা যদি ধরেন একটা সরকার দেখা গেলো নির্বাচিত সরকার, যেমন আওয়ামী লীগের গত সরকারে যদি একটা আপনি নির্বাচিত সরকার ধরেন, তাদের কিন্তু আসলে কোনো ম্যান্ডেট ছিল না। ম্যান্ডেট ছাড়াই তারা সরকার চালাইছে গত 3-4 নির্বাচন। তো সেটাই যা আপনি এগ্রি করি, আপনি কন্টিনিউ করেন। না না, আপনার কথার সাথে ঠিক আছে, আপনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমত আমি একটা জিনিস আপনাকে সংশোধন করে দিই। আওয়ামী লীগ নির্বাচিত সরকার ছিল না, আওয়ামী লীগ ছিল নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, কিন্তু এটা নির্বাচিত না, জনগণ ভোট টোট দেয় নাই, হুম ওটা হুম রাতে ভোট হয়েছে, বিনা হুম হুম প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। হুম 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 নির্বাচনের ভেতর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাকে ধরে রেখেছিল, কিন্তু নির্বাচিত হয়ে আসে নাই, কারণ নির্বাচক মন্ডলী যে ভোটাররা, তারা তাকে কেউ ভোট টোট দেয় নাই, ভোট কেন্দ্রেও কেউ যায় নাই। এক। নাম্বার টু, আমাদের ম্যান্ডেট আছে, আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, এটা একটা কথা, সুন্দর কথা, কিন্তু তার মানে এটাতে ম্যান্ডেট প্রকাশ পায় না। ম্যান্ডেট প্রকাশ পায় হলো ভোটের মধ্য দিয়ে। এখানে আরেকটা পয়েন্ট আমি যুক্ত করি, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডেট আছে গণ অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, এটা ঠিক আছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী, দীর্ঘ 16 বছরের সংগ্রাম, দীর্ঘ 16 বছরের আত্মত্যাগ, গুলি, হত্যা, গুম, খুন, নির্যাতন, কানা লুলা আতুর খুরা সবাইকে হাইকোর্টের সামনে দাঁড় করিয়ে যে নির্যাতন, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিবাদী যে শাসন শেখ হাসিনা চালিয়েছিল, সেই শাসনে বিপর্যস্ত, পর্যুদস্ত, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক দল এবং তার কর্মীরা রুখে দাঁড়িয়েই কিন্তু জমিটা তৈরি করেছিল। 16 বছরে ওই জমি তৈরি হয়েছিল, এবং তারপরে তরুণ ছাত্র সমাজের হাত ধরে বিজয়ের পতাকাটা আমরা পেয়েছি। এখানে আপনাকে আমি থামাবো একটু। বলেন। আপনি ওরা বলতেছে মানে আমি কিন্তু আপনাকে কাউন্টার করতেছি। না 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 না, আপনি আমি বলেন, আমি আপনি আমি বলেন, কিন্তু আপনাকে বলি আপনি কি মানে করছেন যেহেতু সেটা আপনি ব্যাখ্যার দরকার নেই, বলতেছেন আপনি বলেন। আপনাকে মানে কারণ আপনার কথা তো এটা সত্য, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে এরকম দর্শক আছে বা যারা এই অনেকে শো দেখে তারা মনে করে যে আম, এই যেই কথাগুলো আপনি বলতেছেন সেটা রং। আমি আমার দর্শক অথবা ধরেন আপনার বিপক্ষে আমি কিছু কথা বলতেছি বলেন মানে বলেন, এটা আমি এটা বলার কারণটা হচ্ছে যে জাস্ট মানে দুইটা পার্সপেক্টিভ দেওয়া এবং আমি যেই পার্সপেক্টিভটা দিতেছি সেটা যে রং এটা আপনার মুখ দিয়ে আমি বের করতেছি। দেখেন ওরা কি বলতেছে, ওরা বলতেছে যে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে আপনারা কিছুই করতে পারেননি। ঠিক আছে, মানে ওদের কথা এটা যে আপনার মানে 28শে অক্টোবর বিএনপি পালায়ে গেছে, মানে আধা ঘন্টার মধ্যে মাঠ খালি করে দিছে, এই ধরনের কথা তারা বলতেছে। তারপর সেকেন্ড কথা তারা বলে যে ছাত্ররাই এই জয়ী হয়েছে, এই এনসিপি এই ছাত্র হোয়াটএভার এই সরকারটা, মানে এই সরকার তো এনসিপির সরকার, মবের সরকার, তো তারা জয়ী হয়েছে এবং তারাই দেশ চালাইতে পারবে। এবং শুধু তাই না, তারা 5 বছরের জন্যই দেশ চায়। তারা চায় না কোনো নির্বাচন যাতে না হোক, এবং সেটার জন্য ক্রমাগত তারা প্রপাগান্ডা করছে, মানুষের মন বিষায় ফেলছে, মানুষকে মানে গণতন্ত্র সম্পর্কেই একটা ধোকার মধ্যে ফালাই দিছে যে আপনার গণতন্ত্র দিয়ে কি হয়, আসলে তো গণতন্ত্রের দরকার নেই, চায়না তো করতেছে না না গণতন্ত্র না। ছাড়া এগুলা। এই ধরনের আপনি আমাকে বলেন, এই যে কথাগুলা যারা বলে এটা আপনার আমার পাশে পাশে বহু মানুষ এটা বিশ্বাস করে এবং এই কথাগুলা বলে, আপনি নিশ্চয়ই শুনছেন
আপনার কি প্রতিক্রিয়া এই কথাগুলোর আচ্ছা, ব্যাপারে? এবার আমাকে আপনি থামাবেন না, আমাকে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, জি এটা জি। নিয়ে কথা বলতে দেন। প্রথমত কথা হলো, আমি আবারও বলছি, দীর্ঘ 16 বছর সংগ্রাম আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে একটা জমিন তৈরি হয়েছিল, যে এই জমিনটা পরবর্তীকালে ছাত্র তরুণদের হাত দিয়ে বিজয়ের পতাকাটা আমাদের হাতে আসছে। আমি আবারও বলছি, 16 বছরে তাওয়াটা গরম হয়েছিল, উত্তপ্ত হয়েছিল, এবং 16 বছরের উত্তপ্ত তাওয়াটা একটা চূড়ান্ত পরিণতিতে যখন গেল, সেটা তখন তারুণ্যের সংগ্রামের মধ্য দিয়ে, এবং তারুণ্য এবং জনগণের সংগ্রাম এবং রাজনৈতিক দলের সংগ্রাম, যারা দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত, তাদের সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে সম্মিলিতভাবে ছাত্রদের হাত দিয়ে, তরুণদের হাত দিয়ে বিজয়ের পতাকাটা আমাদের কাছে আসছে। এক, না, আমরা কি আমরা, বলতে পারি না যে না আপনি গত এখানে আর না? আমাকে থামাবেন না প্লিজ, এখানে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। হুম। এটা গেল একটা, এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে, যখন বলা হচ্ছে আমরা আন্দোলনের সরকার, মানে আপনারা আন্দোলনের সরকার মানে কি? ডক্টর ইউনুস কি শেখ হাসিনার বিরুদ্ধে 16 বছর কোনো সংগ্রাম আন্দোলন গড়েছিল? গড়ে না। তুলে নাই। ডক্টর ইউনুস, আমাকে পয়েন্টটা থামাবেন না প্লিজ। ডক্টর ইউনুস তার যেই, মানে উনার যে সংগঠন, উনার যে প্রতিষ্ঠান, সেটার সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে এক ধরনের পরিস্থিতি, বিপরীতমুখী পরিস্থিতি পরস্পরের মধ্যে সৃষ্টি হয়েছিল। ফলে আমরা আমরা করার দরকার নাই। আমরাটা হচ্ছে ছাত্র তরুণ এবং রাজনৈতিক দলগুলো, যারা দীর্ঘ 16 বছর সংগ্রাম করে জয়লাভ করেছে, তাদের মনোনীত করে একটি সরকার তৈরি করা হয়েছে। এটা ম্যান্ডেট বিহীন, বৈধ নয়, কিন্তু আন্দোলনের শক্তির মধ্য দিয়ে সরকারটাকে গঠন করে বলা হয়েছে যে আপনারা প্রয়োজনীয় সংস্কার করে খুব দ্রুত একটা জাতীয় সংসদের নির্বাচন দেন। প্রশ্নটা হলো, কেন জাতীয় সংসদের নির্বাচন? আমরা ইলেকশন টিলেকশন চাই না, এটা একটা ভেগ কথা, এসব কথার কোনো অর্থ নাই। ইলেকশন আপনাকে চাইতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো বৈধ সরকার নয়। আপনার কাছে ইনভেস্টমেন্ট আসবে না, মিথ্যা কথা বলার কোনো দরকার নাই, বড় বড় বুলি মারার দরকার নাই। আপনাকে আমি যখন আপনার দেশে ইনভেস্ট করব, তখন আমাকে জানতে হবে যে 1 বছর পরে, 6 মাস পরে, 3 মাস পরে, পরের যে সরকার আসবে সেই সরকারের রোল কি হবে। আমার টাকা খালি দিয়েই দিলাম আপনারে, কিন্তু ওই সরকার যদি এটার বিরোধিতা করে, আমার হুম ইনভেস্টমেন্ট যদি লস হয়, সুতরাং হুম। অনিশ্চিত শাসন ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে কোনো মানুষ কখনো টাকা ইনভেস্ট করে না। যার কারণে আপনার বৈদেশিক ইনভেস্টমেন্ট, আপনার এমন কিছু নাই বড় বড় গল্প করা ছাড়া। সুতরাং আপনাকে নির্বাচনের পথে যেতেই হবে। আপনি কুটো তর্ক করতে পারেন, ইলেকশন করে কি ভাই ভালো সরকার আসবে? যে আপনি ফট করে একটা কথা বললেন চায়না, চায়নার অবস্থা বাংলাদেশের অবস্থা তো এক না। আর চায়নার যে কথাগুলো বলছেন, তার প্রেক্ষাপট, পিছনের অংশ, অনেক কিছু এর মধ্যে ব্যাখ্যা করার ব্যাপার আছে, সেইটির দিকে আমি যাচ্ছি না। গণতান্ত্রিক রাষ্ট্র যদি গড়ে তুলতে চান, 16 বছর যে আকাঙ্ক্ষা নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য মানুষ জীবন দিয়েছিল, তার উদ্দেশ্য ছিল অবশ্যই একটি জাতীয় সংসদের ফেয়ার ইলেকশন, কারণ হাসিনা ফেয়ার ইলেকশন করে নাই। তাহলে আপনার আমি এখন, এক জায়গায় এখন ফেরত না, যাব। আমি এখন শেষ হ্যাঁ। করি, আপনার কথা আমি বলতেছি। হ্যাঁ। এখন আপনি বলতে পারেন ইলেকশন হলেই কি একেবারে মহাভারত শুদ্ধ হয়ে যাবে? আমি তো বলি নাই ভাই, কিন্তু ইলেকশন হচ্ছে একটা ধাপ। ওই ধাপ পেরিয়েই আপনাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, ইলেকশন বাদ দিয়ে না। এবং এইভাবে যে ইলেকশন না দিয়ে জনগণের মতামতের বিপরীতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘমেয়াদী রান করে, তাহলে আপনার দেশের সমাজের বিভিন্ন স্তরে, যেহেতু তারা সকল স্তরের প্রতিনিধি নয়, সেহেতু বিভিন্ন স্তরে এক ধরনের অরাজকতা, এক ধরনের প্রতিক্রিয়া, এক ধরনের বিস্ফোরণ, এক ধরনের নৈরাজ্য গড়ে উঠবে, যেটার আলামত এখন শুরু হয়েছে। বলেন। আপনাদের আপনাদের আবার আপনার মানে অতীতে ফিরে যাব, যে নাইনটিজে যে আপনি গণতন্ত্রের কথা বললেন, নাইনটিজের গণ আন্দোলন ছিল এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন। আপনারা দুইটা, আপনি একজন মানে আমি বলবো অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি, আপনি দুইটা সংগ্রামী দেখছেন। জুলাই আন্দোলনে আপনি নিজে অংশগ্রহণ করছেন, আমাকেও ইনভাইট করছেন। তারপর আপনার যেই মানে অ্যাক্টিভিস্ট হিসাবে তো আপনি করছেনই, দীর্ঘদিন ধরে আমরা একই সাথে অ্যাক্টিভিজম করি। কিন্তু আবার আপনি নাইনটিজে আপনি রাস্তার মধ্যে ছিলেন, তখন আপনি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছেন। নাইনটিজের আন্দোলনটা হলো আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন। তো প্রশ্ন হলো যে গণতন্ত্রের মাধ্যমে আমরা আসলে কি পাইছি? অনেক মানুষ বলে যে গণতন্ত্রের নাইনটিজের যেই আকাঙ্ক্ষা সেটা ফেইল করছে,
এবং আমরা আসলে ঘোড়ার রান্না পাইছি, আমরা কিছুই পাইনি। দেশের কোনো উন্নতি হয় নাই, বিএনপি এসে ভালো করতে পারে নাই। আওয়ামী লীগ তো মানে একটা গুন্ডাতন্ত্র চালু করছিল, ওখানে অনেক ধর্ষণ হয়েছে, এটা সেটা, মানে খুবই বাজে। তারপর আবার বিএনপি আসলো, জামাত তার সাথে আসলো, একটা যুদ্ধাপরাধী মানে একটা রাজাকারদের সরকার, তারা বিএনপির সাথে জয়েন হলো। এরপর 17 বছর আমাদের গণতন্ত্র ছাড়া আপনার যে এই অবস্থা হলো। তো এখন গণতন্ত্র আমাদের আসলে কি দিছে, এই জিনিসটা যদি একটা নর্মাল স্বাভাবিক পাবলিক জিজ্ঞেস করে, এরা বাংলাদেশের রাস্তা, মানে আপনার যেই মানুষগুলা, যে গণতন্ত্র আসলে আমার জন্য কি আনছে, আমি দিলাম ভোট, আসলো একটা গণতান্ত্রিক সরকার, সেটা আমাদের কি দিছে? নাইনটিজে তো আপনারা করছিলেন আন্দোলন, আপনারা নিশ্চয়ই ভালো কিছুর জন্য আন্দোলন করছেন, এরশাদ গিয়ে একটা ভালো সরকার আসবে, দেশের মানুষের উন্নতি হবে, সেটা কি দেখছিলেন আপনারা? আপনার মানে তখনকার অভিমত কি আজকে 30 বছর পরে? আর এখন কি দেখতেছেন এটা বলেন। দেখেন ইমতিয়াজ, এখানে একটা কথা আছে, আমরা গড়পড়তা কথা বলি তো, অনেক কথার ভিতরে কোনো যুক্তি থাকে না। আমার মাথা ব্যথা হয়েছে, আমি মাথা কেটে ফেলবো, এটা কোনো কথা না, এটা কেউ মাথা কাটে না, ওষুধপত্র দেয়। তো হুম সুতরাং এরকম করে না। কথাটা হচ্ছে, আপনি যদি এখন বলেন যে আমি কাপড় পরে কি আমার লাভ হবে, আমি তো ন্যাংটা সোলাইমান হয়েও রাস্তায় ঘুরতে পারি, আমার কি এমন ক্ষতি হবে? এই দেশে তো মশা নাই, আমারে কামড়াবে না। ভাই, এইটা কোনো কথা হলো? আপনি যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ, একটা সভ্য সমাজ গড়ে তুলতে চান, তাহলে সমাজের সকল পক্ষের ভোট নিয়ে, সকল পক্ষের মতামত নিয়ে একটা সরকার আপনাকে গঠন করতে হবে। হুম যেই হুম সরকার, এখন আপনি বলতে পারেন ভাই, 90 সালের যে মুভমেন্ট হয়েছে, যে কথা আপনি এখন বললেন, সেই হুম। মুভমেন্টে কি আমাদের আশা পূরণ হয়েছে? আমি বলবো পূরণ হয়েছে। সেটা আচ্ছা। কি? সেখানে সকল পক্ষের মানুষ ভোট দিয়ে একটা সরকার গঠন করেছিল। সরকারটা 100% মানুষের মনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে নাই, কিন্তু সরকারটা তো গণতন্ত্রের পথে যাত্রা করেছিল। হুম হুম হুম। যাত্রা তো করেছিল। আপনাকে অনেকগুলো আমি উদাহরণ দিতে পারবো। এই যে এগুলো এখন বললে হয় কি, অনেকে বলবে ভাই এই লোকটা তো বিএনপির অন্ধভক্ত। আমি তো বিএনপির অন্ধভক্ত না। আপনার কি মনে আছে যে না, আপনি আজকের, বিএনপির ভক্ত, আপনি সত্য বলেন না আমাকে। না না, বিএনপির আজকের ভক্ত যে, হওয়ার দরকার নেই আপনার। আজকের যে জামায়াতে ইসলামী যাদের নিয়ে 4 দলীয় জোট গঠন করা হয়েছিল, বিএনপির কর্মীরা এই কথাটা বলে না কেন? বিএনপির নেতারা কেন বলে না আমি এটা জানি না, হয়তো ভুলে গেছে। একটা আইন তখন, আজকের বেগম খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার, তাদের 4 দলীয় জোট, মৌলানা নিজামী তখন তাদের জামায়াত ইসলামীর নেতা ছিলেন। এটাও ওই সময়ের 92 বা 93-এর দিকে, আমার মনে হয় আপনাদের অনেকেরই মনে থাকবার কথা। ওই সময় তারা একটা আইন সংসদে উপস্থাপন করতে চেয়েছিল, যেটা হলো ইসলামিক বিষয়গুলোর উপরে যারা ভিন্ন মত দিবে তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনের মতো একটা আইন হুম তারা হুম সংসদে উত্থাপন করতে চেয়েছিল। হুম হুম। এবং এইটা এখনো বিএনপির কর্মীরা কেউ বলে না, ভুলে গেছে, নেতারাও ভুলে গেছে, বলে না, কিন্তু আমার এটা এখনো মনে আছে। তখন খালেদা জিয়া, ওই তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি মৌলানা মতিউর রহমান নিজামীকে তার সদর চেম্বারে ডেকে বলেছিলেন, মৌলানা সাহেব, আপনারা যেগুলো উত্থাপন করতে চাচ্ছেন, এটা একটা জোটের সরকার, আপনারা আমরা মিলে একটা সরকার করছি, আমাদেরকে ভোট দিয়েছে, আপনারাও আছেন। এই সরকারটা আপনার ব্লাসফেমি আইন করার জন্য গঠন করা হয় নাই। আপনারা যদি কোনোদিন ভোটে, সর্বোচ্চ ভোটে জয়লাভ করে ক্ষমতায় যান, আপনারা এটা করেন। কিন্তু এই রকম একটা সরকারে, যেখানে আমরা মেজরিটি আছি, সেখানে আপনারা এই আইন উত্থাপন করবেন না। এটা আমরা সংসদে এটা উঠুক, এটা আমরা চাই না। এটা খুব একটা সঠিক হবে না। আমিও তো নারী, আমি তো প্রধানমন্ত্রী দেশের, তাহলে কি 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 করতে হবে আমাকে? আমি থাকবো না? হুম হুম এভাবে হুম হুম। বলে উনাকে দমিয়ে দিয়েছিলেন। ফলে আমরা আসলে অনেক কথা, অনেকগুলো তো তৈরি হয়, যে কোনো একটা ধারণা, যেমন আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালো পারে, যে কোনো লোককে তার পছন্দ না হলেই জঙ্গি বানায় দেয়, যে কোনো লোককে তার পছন্দ না হলেই সে মৌলবাদী, সে জামাত, এটা এরকম বানায় দেয়। হুম হুম কিন্তু হুম। এরকম অনেক ঘটনা সেই সময় ছিল, এগুলো এতদিনে হয়তো অনেকেরই মনে নাই, কিন্তু আমি তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। তাদের ফাইল খুঁজে দেখুক, না, এরকম কোন আমারও ঘটনা মনে হয়েছে আছে কিনা। আপনার তো সেই হয়েছে সময় এটা, আপনার এটা ছাত্র, হয়েছে। জি, ছাত্র দল, তারপর এই শিবিরের মারামারি হইতো, আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, না এবং ওইটাও। তাদের মধ্যে বিশাল একটা রেষারেষি ছিল, ইভেন মানে সংসদের মধ্যে বিএনপির যেই এমপিরা, তারা মানে এটা নিয়ে বিশাল একটা
মানে ওয়াকআউট, তারপর এই ধরনের করার চেষ্টা করতে, একটা আইন করার চেষ্টা করতেছিল যে এই শিবিরের যে অত্যাচার, যে রক কাটা, তারপর যে মানে যেগুলা হয়েছে সেগুলা যেন আপনার না হয়। এই মানে সেই সময় কনফ্লিক্টটা এরকম সে ছিল, সময় আপনার তো ভালো করে মেজর মনে করে হাফিজ বলতেন। খুবই উচ্চ কণ্ঠ ছিল সংসদে, আমার মনে আছে, থাকবে না হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ। মেজর হাফিজ তাদের দলের লোকই, সে উচ্চ কণ্ঠ ছিল। এনিওয়ে, আমরা আবার ফিরে যাই পূর্বের কথায়। এই যে বললেন না, গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচন আপনার লাগবে, এবং নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠন করতে হবে যেখানে অন্যান্য মানুষ তার মতামত দিতে পারে। এখন আপনার কিন্তু ওরা তো গণতন্ত্রই গণতন্ত্রের দরকারই বলে বলে না, যে না না না, গণতন্ত্র ওটা দিয়ে আবার ওটা কি হবে বললে তো আসলে। ওটা তো কোনো কথা না। গণতন্ত্রও হইতে হবে, সরকারও গঠন করতে হবে। কিছুই কি পরিবর্তন হয় নাই? এই যে 90 থেকে আজকে পর্যন্ত মানুষের মনন, চিন্তা, চেতনায় অনেক পরিবর্তন আসছে, আসে নাই? এক পাক্ষিক কথা বলে তো লাভ নাই। আসছে এবং হুম, আসবে, হুম। আরো আসবে। আমরা তো একটা সরকার চাই, যেই সরকারটা ভিন্ন মতকে শ্রদ্ধা জানাবে। সেটা আমি তিনজন হইতে পারি, ভিন্ন মতকে গুম করবে না, ভিন্ন মতকে নিয়ে মানে আমাকে না পেলে আমার বাবাকে, আমার মাকে, আমার পরিবারের অন্য সদস্যকে নিয়ে জেলে ভরবে না। আমরা তো সেরকম একটা ভদ্র সমাজ চাই। তো সেই সমাজ গড়ে তুলতে হলে অন্যতম পূর্ব শর্ত হলো নির্বাচন। এবং এই যে ধারাবাহিক 16 বছরের সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা নির্বাচন যেহেতু খারাপ হয়েছে, মানুষ একটা ভালো নির্বাচনের জন্যই তো আকাঙ্ক্ষা করছে। তাহলে এই এই জীবনদান শুধু ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য না, বা একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে যুগের পর যুগ রেখে শাসন করানোর জন্য কখনোই ছিল না। আবার বলছি, এই যে ছাত্রদের মধ্য দিয়ে যেই সংগ্রামটা পরিণতির দিকে গেল, বিজয়ের পতাকা ওদের হাত দিয়ে আসলো, সেটা তো সরকার পতনের আন্দোলন ছিল না, এটা সবাই বলবে, কোটার আন্দোলন ছিল। কিন্তু পরবর্তীকালে যখন একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসন মানুষকে উপর থেকে, নিচ থেকে, হেলিকপ্টার থেকে হত্যা করা হলো, তখন মানুষের মধ্যে বিক্ষোভ রচনা হলো। আপনি নিশ্চয়ই এইটা অনুধাবন করবেন। আজকে সুযোগ পেলাম বলে আমি 1 মিনিটে শেষ করব। বাংলাদেশের জুলাই মুভমেন্টে যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, অল্প বয়সী তরুণ ছাত্রদেরকে, অনূর্ধ্ব 26-এর এই প্রজন্মকে হত্যা করা হচ্ছিল, তখন আমি কিন্তু রাতে এই বিদেশে থেকেও ঘুমাই নাই, রাতে হ্যাঁ, কিন্তু কোনো ঘুমাই নাই। অস্বীকার করতে পারবেন না, আমি আপনাকে হ্যাঁ, হ্যাঁ, ভোরে কল দিছি, আপনি বলছেন ভাই আমি তো জায়গা আছি, ঘুম কেমনে আসবে? আপনি হ্যাঁ, বলছেন, আমি আপনাকে বলছি, সেই দিন সকাল 9টায় একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল, এই টরেন্টো কানাডাতে। এটা একটা গল্পের মতো, আমি অনেক জায়গায় বলছি। সকাল 9টায় আমাকে ফোন দিয়া কইছে, ভাই আপনি কি করেন? আমি কইছি, ভাই আমি বসে আছি, পেপার পড়তেছি। তখন সে আমাকে কানতেছে আর বলতেছে যে আমি তো রাতে ঘুমাই নাই। হ্যালো, কেন? তার মা আবার অসুস্থ। হ্যালো, কেন? তোমার আম্মার কি শরীর খারাপ? কয় না ভাইয়া, দেখেন না কিরকম করে মানুষগুলারে মারতেছে, কিরকম করে ছাত্রদের মারতেছে। এটা কি, এটা কি, এটা এত বড় নিষ্ঠুর হইতে পারে? এই হাসিনাকে বাংলাদেশের মানুষ কি দেয় নাই? লুটপাট করতেছে, টাকা বিদেশে পাচার করতেছে, এইভাবে মানুষ ছাত্র মেরে, এটা মানে নেওয়া যায় না, কিছু একটা করেন। তখন আমি তাকে উত্তরে বলছিলাম যে ছেলেপেলেদের সাথে কথা বলো। আমি তো অনেক দিন মানে সক্রিয়, মানে সাংগঠনিকভাবে সক্রিয় না, নানা কারণে, সেটাও প্রায় 15 বছরের মতো হয়ে গেল। দুই একবার, প্রথম 18 সালে একবার কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে ডেকে এখানে টরেন্টোতে একটা কিছু করেছিলাম। হুম, আর এখন তো আমি একেবারেই অ্যাক্টিভ না। তখন সে আমাকে বলল যে আমি তো ভাই কাউরে চিনি না। সে কিন্তু জীবনে রাজনীতি করে নাই, সংগঠন কাকে বলে কিচ্ছু বুঝে না। হুম, তাকে হুম, যদি হুম। জিজ্ঞেস করা হয় বিএনপির সেক্রেটারিকে, আমার মনে হয় সে ভুল টুল কারো নাম বলে দিবে। মানে সে এতই মানে বোকা শোকা টাইপের। কিন্তু এটা তাকে খুব আক্রমণ করেছে, এই হত্যাকাণ্ড, এই নির্মম নিষ্ঠুর পদক্ষেপ। তখন আমি তারে বললাম, তার আবার অনেকগুলো বাড়ি, আমি বললাম যে তোমার বাড়ি কয়টা? তখন সে বললো 7টা। তার টরেন্টোতে 7টা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলা যায়। হুম, হুম, তো হুম। যাই হোক, তো আমি বললাম তোমার বাড়িতে কারা থাকে? বললো ম্যাক্সিমাম স্টুডেন্ট, বাঙালি ফরেন স্টুডেন্ট। আমি বললাম তুমি তাদের সাথে, সে ছাড়তেছেই না, আমাকে বারবার ফোন করতেছে। আমি তুমি তাদের সাথে কথা বলো, কথা বলে বলো যে তোমার একটা বড় ভাই তাদেরকে ফোন দিবে, তারা যেন আমার ফোন পিক আপ করে। কয় তারপর? আমি বললাম তারপর আমি বলতেছি। ও সবাইরে বলছে। বলার পরে আমি বললাম এই নাম্বারগুলো আমাকে দিও। সে আমাকে নাম্বারগুলো দিয়েছে, আমি ওই নাম্বার দেখে দেখে সবাইকে ফোন করছি। এবং ফোন করার পর আমি বলছি তোমরা যে কলেজগুলোতে পড়ো, ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ো, ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের নিজস্ব একটা সাইড আছে না? কয় হ্যাঁ আছে। আমি বললাম ওই সব সাইডে বলে দাও যে আজকে বিকাল বেলায় 5টার সময় আমরা টরন্টোর যে বাঙালি এলাকা সেই রাস্তায় জড়ো হব।
তখন হুম বললো যে কোনো অসুবিধা নেই, আমরা করে দিচ্ছি। এবং আমি শুধু একবার তাদেরকে ফোন সবার সাথে করছি এবং এটা বলছি এবং সময়টা নির্ধারণ করে দিয়েছি বিকাল 5টায়। এবং এটা আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি তখন আপনাকেও ফোন করেছিলাম যে আজকে বিকালে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো তখন বিকাল 4টার পরে আমাকে শুধু ফোনই করতেছে মানুষ, এই কোথায়, টরন্টো থেকে 100 মাইল দূরে, যে আঙ্কেল বা ভাই আমরা আসতেছি, আমরা পথে আছি, আপনার এটা আমরা দেখলাম, এই সে আমার না, তোমাদের এইটা আমি সহযোগিতা করতেছি। ইতিমধ্যে আমি পুলিশ স্টেশনে গেলাম, ওখানে একটা লিখিত দিলাম যে আমাদের 100 লোক হবে। মানে আমি মনে করছি 200 লোক হইতে পারে, কিন্তু আমি কমিয়ে 100 লিখেছি যে যাতে পুলিশ কনফিউজ না হয়। তো আমি 100 লিখে চলে আসছি। এবং আপনি লক্ষ্য করেছেন টরন্টোর ইতিহাসে 2 থেকে 2,500 মানুষের, এবং সবগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশি ছাত্র, এবং তারাও অনূর্ধ্ব 26, ছেলে এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী, এত বড় সমাবেশ আর কোনোদিন হয় নাই। আমি এই শহরে 32 বছর, এতগুলো মানুষ 4 ঘন্টার নোটিশে জড়ো হয়ে। এবং আপনি লক্ষ্য করেছেন ছেলেরা বলতেছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এবং শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এটার কোনো সমাধান নাই। আমি হুম হুম। আপনাকে বলছি না যে জি। এটা এখনই দেওয়ার দরকার নাই, একটু আমরা দেখি, ছেলেরা আবার এটা পছন্দ নাও করতে পারে। আপনি আমাকে বলছেন, আমি এটার উত্তর দিচ্ছি, আমার এখনো মনে আছে। হুম আমি মনে হুম করছি ছাত্ররা আবার রেগে টেগে না যায় যে না আমরা কোটার করতেছি আন্দোলন, আপনারা আবার কি হাসিনার পদত্যাগটা এগুলো চান। আপনি আমারও বলছেন, আমি উত্তরে ওই কথাই বলছি যে একটু দেখি। তারপরে কি হলো, হুম। হ্যাঁ। আধা ঘন্টা পরে ছেলেরা স- নিজেরাই বলতেছে যে শেখ হ্যাঁ হাসিনার হ্যাঁ হ্যাঁ পদত্যাগ হ্যাঁ। ছাড়া আমরা আমরাই এখান থেকে স্লোগান দিছিলাম, পিছপা হবো। আমরা স্লোগান দিছিলাম, শহর তখন বলতেছিল কোটা না মেধা, কিন্তু আমরা তো পুরা, তখন যখন আমরা এই করছি তখন কিন্তু আমি ওই নামগুলা যারা যারা নিহত হয়েছে সেগুলা সবগুলাই করছিলাম প্রথম হ্যাঁ, তো দিন তাহলে মানছি। বলেন, তখনই আমি বিকালে আবার ওই যে ওই ফটো স্টুডিওর ওই যে গ্রাফিক ডিজাইনের অফিসে বসে বললাম না যে পরিস্থিতি যে জায়গায় গেছে, 1 সপ্তাহের বেশি শেখ হাসিনা টিকবে না। কারণ এটা কি, 12,500 মাইল দূরে থাকা ছাত্রও যদি হাসিনার পদত্যাগ চায় আন্তরিকভাবে, 4 ঘন্টার নোটিশে যদি 2,000 মানুষ আসতে পারে, এই সরকারের টিকে থাকার আর কোনো সুযোগ নাই। এটা হুম সময়ের ব্যাপার মাত্র। তারপর তাই হলো, 5 দিন পরে তো তাদের বিদায়ী হলো। তো এই যে মানুষের ভেতরে একটা, বলতে গেলে সচেতনতা, ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠছে। মানুষ কিন্তু অনেক হুঁশিয়ার হয়েছে। আপনি হুম হুম দেখেন, এখন যদি একটা নির্বাচন হয়, আপনি বলতে পারেন ভাই বিএনপি ক্ষমতায় যাবে, নির্বাচনে কে জিতবে আমি জানি না, কে জিতবে, হয়তো বড় দল হিসাবে আমরা আশা করতে পারি হয়তো বিএনপি কেই মানুষ ভোট দিয়ে নির্বাচন করবে। আপনি এই কোশ্চেন আমাকে করতে পারেন, বিএনপি ক্ষমতায় গেলে কি দুধের নহর বয়ে যাবে? না, এটা হবে না। কিন্তু এই যে এতগুলো সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যদি এই প্রক্রিয়াটা চালু থাকে, 4 বছর বা 5 বছর পর পর সরকার গঠন, তারপরে আবার সরকার তাই ভালো না করলে আরেকটা সরকার গঠন, হুম এইভাবে যদি ধারাবাহিকতাটার মধ্যে ছেদ না পড়ে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই, আমি আশাবাদী যে আমরা আমাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে অভিযাত্রা, সেই যাত্রায় আমরা মাঝামাঝি জায়গায় চলে যেতে পারবো। এক, 2 নম্বর, আপনি আমাকে আরেকটা কোশ্চেন করছেন, সেটা আপনি ভুলে গেছেন, আমি ওটা মনে রাখছি। সেটা হলো, এই সরকার যখন গড়ে উঠলো, অন্তর্বর্তীকালীন সরকার, শুরু থেকে একটা জিনিস সরকারের মধ্যে লক্ষ্য করা গেছে, সেটা হলো তাদেরকে যারা মনোনীত করেছে, সেই মনোনয়নকারীদের মধ্যে সরকার শুধু একটি তরুণের গ্রুপকেই মনে করে যে তারাই তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, তাদেরকে হুম হুম করেছে, কিন্তু অন্যরা কেউ না। এবং আমি লক্ষ্য করেছি, আপনিও লক্ষ্য করেছেন, প্রত্যেকটা মানুষ লক্ষ্য করেছে, এই সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে, কথা না বলে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছিল। ইভেন এই যে এইবার উনার পদত্যাগকে কেন্দ্র করে যে আলাপচারিতাগুলো হলো, এখানেও কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকে নাই। হুম রাজনৈতিক হুম। দলগুলো স্বইচ্ছায় বলেছে আমরা আপনার সাথে বসতে চাই, আপনি সময় দেন, আপনি পদত্যাগ করবেন না, বা এই বিষয়ে আমরা জানতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম ছাত্রদের ওই সংগঠনের নেতা কিন্তু উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট যায় অন্তর্বর্তীকালীন জি। সরকারের প্রধানের সাথে দেখা করে আসলো। তো এখানে এই, একটা কথা হলো যে এটা খুব আমরা, বিপজ্জনক। না আমরা জানি যে আপনার বিএনপি কেও তারা মানে 3 দিন পরে তারা অ্যাপয়েন্টমেন্ট দিছে, এটা আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট বিতর্ক দিছে কিন্তু দিয়েছিল। ডাকে নাই। ডাকে নাই, ডাকে নাই তো এইটাই আমি মানে, বলতে চাচ্ছি, মানে না ঘুরাইতেছিল ঘুরাইতেছিল। এটাই আমি বলতে চাচ্ছি। কিন্তু
কথা তো এটাই হওয়া উচিত ছিল যে শুরু থেকে সরকার যদি এই সংস্কার, দেখো বাবা আমাদের এই সংস্কার আছে, এই 165টার বোধহয় প্রশ্নপত্র, 165টা প্রশ্নপত্র আছে, আমরা এগুলোকে ছোট করে নিয়ে আসছি, কমিশনগুলো এই কাজ করছে, একটা ন্যাশনাল কাউন্সিলের মতো বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে 1 মাস 1.5 মাস পর পর যদি ডেকে বসে ছোট একটা কাঠামোর মধ্যে এগুলো আলাপ করে করে ধাপে ধাপে আগাইতো, তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত? তাহলে তো এই অবিশ্বাসের জায়গাটা তৈরি হইতো না, অনাস্থার জায়গাটা তৈরি হতো না। কেন সরকার এটা করে নাই সেটার একটা প্রশ্ন থাকবেই। এবং এখন তো মনে হচ্ছে করে নাই বিকজ সরকারের ভেতরে, আমি ডক্টর ইউনূসকে সমালোচনা করতে চাই না, আমার এমন কোনো আগ্রহ নাই ওনার সমালোচনা করার। উনি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছে তাতে কোনোভাবেই এটা খুব বেশি সিরিয়াসলি প্রমাণ করানো যাবে না যে উনি থেকে যেতে চায়। উনি বলছে আমি থাকবো না, আমার এটা আমি এনজয় করি না, আমি আমার আগের কাজে ফিরে যাব, বা আমি আমার কথা না শুনলে আমি থাকবো না, অর্থাৎ উনি থাকবেই এরকম কথা উনি ব্যক্তিগতভাবে বলে নাই। কিন্তু সরকারের ভেতরের যে অংশটা ইনিয়ে বিনিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে এবং আন্তর্জাতিক পরিসরে সংযোগ স্থাপন করে এইরকম একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রাখতে চাচ্ছে, আমাদের কথাটা হলো তাদের বিরুদ্ধে। এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তাদেরকে ভয় পায়, যার কারণে খুব দ্রুতই মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে। এনিওয়ে আপনি কি বলেন না বলেন, মানুষ কিন্তু রাজনৈতিক দলের সাথেই আছে, কারণ রাজনৈতিক দলগুলো জানে কিভাবে মানুষকে ধরে রাখতে হয়, জি। ভুল ভাবেই হোক আর শুদ্ধ না, ভাবেই হোক। এই জন্যই তো তারা ভোট পায়। হ্যাঁ, হ্যাঁ, আম, হ্যাঁ। জি। মুকুল ভাই, আপনাকে একটা লাস্ট কোয়েশ্চেন, আমরা শেষের দিকে চলে আসছি। একটা শেষ কোয়েশ্চেন করব, যে আপনি একটা শব্দ বলছেন ল্যাংটা সোলাইমান, এবং এটা আমি ফানি, যদিও একটা গান আপনারা আসছে, আপনারা দেখে নেবেন দর্শকরা। আম, এটা এই যে এই ল্যাংটা সোলাইমান সম্পর্কে আমরা কিছু জানতে চাই, যে বাংলাদেশটা আসলে ল্যাংটা সোলাইমানের কবলে পড়ছে। আপনি না, জানেন না, যে না, 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 কিভাবে না। আপনার মানে মব দিয়ে আপনার মবক্রেসি চালু করা হইতেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ করে, এবং ধরেন আজকে তারা এই চুপ্পুর পদত্যাগ চায়, পরশুদিন তারা ওয়াকারের পদত্যাগ চায়, পরশুদিন তারা 32 নম্বর ভাঙে, তারপর তারা এই নারী অবমাননা করে, তারপর তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যত ধরনের কাজ আছে, এবং দেখা যাইতেছে যে রাষ্ট্র এই লোকগুলারে কিছুই বলে না। মানে তাদেরকে কোনো, তারা মানে রাষ্ট্রের কাজ কি সবার নিরাপত্তা নিশ্চিত করা, এবং যেই মবক্রেসি যেটা, যে মানে রাস্তার দ্বারাই আপনি একটা কিছু বললেন সেটাই আপনার আইন হয়ে গেল, সেই জিনিসটা। এই যে ল্যাংটা সোলাইমানদের গোষ্ঠীটা যে আপনার এই সরকারকে তারা টাইনা মানে অন্ধকারে নিয়ে যেতেছে, এবং আপনি দেখবেন যে এই 5 বছর এই সরকারকে চায়, এদেরই সরকারটা, এই সরকার এদের ব্যাপারে আপনি কি বলবেন? আপনি ভালো করেই জানেন যে আমি কাদের কথা বলতেছি। না, আমি তো কিছুই বললামই, কিছুই ইউটিউবার, কিছু আমি তো আপনার কিছু বললামই, খারাপ ধরনের মানুষ। আমি জি। তো বললামই যে এদের একটা সংযোগ আছে, শিকলের মতো, শিকলের মতো সুতায় 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 একটা সংযোগ আছে, এবং তারা সরকারের ভেতরে আছে, হুম, 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 প্রতিভাত হয়েছে ইতিমধ্যেই, তাদের কথাবার্তায় সরকারের ভেতরে আছে, হুম, 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 ছাত্রদের এই গ্রুপটা আছে, হুম, এবং হুম, তাদের সাথে সংযোগ রেখে দেশি বিদেশি এই যে তথাকথিত কিছু ইউটিউবার আছে যারা এদেরকে উস্কে দিচ্ছে। একটা সংগ্রামের পরে হয় কি, হুম, একটা হুম, বড় ধরনের গণ অভ্যুত্থান হলে তারপরে ওই অভ্যুত্থানে তো সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন থাকে বা শারীরিক অংশগ্রহণ থাকে। হুম, মানুষ তখন বিজয়ী হওয়ার পরে মনে করে যে আমার কথাটা তো এখন বলতে হবে। হুম, সব হুম, গ্রুপই বলে, মনে করেন একজন শিল্পী সে মনে করে আমি তো অংশ নিচ্ছি তাহলে আমার কথাটা এটা বলা লাগবে, একজন ছাত্র সে মনে করে আমারটা বলা লাগবে। এখন চারদিক থেকে হয় কি, সবাই তাদের মতো করে তাদের দাবি দেওয়া কথা বলার চেষ্টা করে, এবং এর ভেতরে যখন কেউ তুষের ভিতরে, মানুষের ভিতরে তো একটা উত্তপ্ত পরিস্থিতি থাকে, এর মধ্যে যখন কেউ উস্কে দেয় তখনই এই মব গুলা তৈরি হয়, এই যে মবক্রেসি যেটা হয়েছে। কিন্তু আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মবক্রেসি বা মবগুলোর সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্ত না, এবং এরা হুম, বেশি হুম, দিন টিকতে পারবে না। দেখতে পারবেন না। না, এরা, আমি আমি একদম খুবই দৃঢ়ভাবে মনের দিক থেকে বিশ্বাস করি বাংলাদেশের মানুষের মধ্যে 90-এর পর থেকে আজ পর্যন্ত অনেক বেশি সচেতনতা হয়েছে। মানুষ অনেক কঠিন কঠিন বিষয়ে মন্তব্য করে, অনেক কঠিন কঠিন, যেটা আমি আপনি সারাদিন বই পেপার পড়েও এটা করি না, ওরা কিন্তু মন্তব্য করে ফেলে। হুম, আমি হুম, সাধারণ মানুষের কথা শুনি এবং আমার কাছে এটা মনে হয় যে এটা খুব বেশি দূরে যাবে না। আমি আবারও বলছি, এটা আমার শেষ কথা, সেটা হলো যে সংস্কারটা যদি সরকার সবাইকে নিয়ে বসে
কতদূর হয়েছে, কতদূর আর বাকি আছে একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা। এই যে পুলিশের কথাটা বলা হলো না, পুলিশের যে পরিস্থিতি এখন হয়ে আছে এই 9 মাসে, এর থেকে উত্তরণের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু আমরা আজও জানি না, অথচ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হুম। সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিয়মিত আলাপচারিতার মাধ্যমে এই কাজগুলা করত, তাহলে আমরা আরো অনেক দ্রুত নির্বাচনের দিকে যেতে পারতাম। কিন্তু ওই যে বললাম না, দেশি বিদেশি কিছু ষড়যন্ত্র ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে, এবং হুম। হুম। সরকারের ভেতরের একটা অংশ আছে, বাইরের কিছু ইউটিউবার আছে, তারা তাদের ব্যক্তিগত নোংরা স্বার্থে তারা ইউটিউবে এমন কিছু মিথ্যাচার, এমন কিছু বিষয় প্রচার করতেছে যে এইটা কিছু মানুষ, কিছু তরুণ কনফিউজ হচ্ছে, হচ্ছে না যে তা না। এমনও ঘটনা আমি কয়েকদিন আগে লক্ষ্য করলাম, একটা মানুষ গুম হয়েছে। জি। গুমের ইতিহাসটা কি, যারা গুম হয়েছে তারা এটা খুব ভালো মতোই জানে। গুম করার পরে ওই পরিবারের উপর দিয়ে কি যায়, আমি একজন ভুক্তভোগী ওইরকম একটা পরিবারের সাথে সংযুক্ত আছি, সুতরাং আমি এটা নিয়ে কি বলবো, আমি জানি ওই সময় ওই আমাদের এই ভিতরে কি কি পরিস্থিতি হয়েছিল। তো দেখা গেল যে এই ধরনের একটি পরিস্থিতির ভিতর দিয়ে একজন রাজনৈতিক নেতা যখন পার করে আসলো, এবং সরকার পরিবর্তনের পরেই তিনি কেবল বাংলাদেশে আসতে পারলেন, এখন তাকে বলা হচ্ছে যে তিনি এই 5 বছর, 7 বছর, 9 বছর তিনি ভারতের রর মাধ্যমে ওখানে ট্রেনিং নিয়ে গিয়েছিল। এই যে নিষ্ঠুর মানে সমালোচনা, এগুলা হুম। কারা করছে? এটা একটা গ্রুপ করতেছে, একটা ইউটিউবের গ্রুপ, যারা দেশের বাইরে আছে তারা এগুলো করছে। কেন করছে? একটা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করার জন্য, যাতে এদের ক্ষমতাটা দীর্ঘায় দীর্ঘস্থায়ী হয়, এদের ক্ষমতাটা যেন প্রলম্বিত হয়। সেটা খুব বিপজ্জনক, আমরা যেন সেদিকে না যাই। এবং সেনাবাহিনীকে সরকারের মুখামুখি করার একটা চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত বিপজ্জনক। এই বিপজ্জনকের কোনো শেষ নাই। এইটা কোনো গণতন্ত্রের দিকে অভিযাত্রা, এটা কোনো ভালো পদক্ষেপ হইতে পারে না যে সেনা প্রধান বারবার বক্তব্য রাখবে, রাজনৈতিক বিষয়ে কথা বলবে, ইলেকশন কবে হবে বলবে। এটা কোনো ভালো কিছুর ইঙ্গিত করে না, এটা ইঙ্গিত করে খুব সর্বনাশের ইঙ্গিত করে, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝার পরেও এখন নানা কারণে মুখ বুজে আছে। আমরা আশা করব বাংলাদেশ যেন তার সঠিক পথে যায়, এবং মানুষের এই সচেতনতা, মানুষের এই আকাঙ্ক্ষাকে পুঁজি করে এমন একটা সরকারের জন্য আমরা একটা নির্বাচন সম্পন্ন করতে পারি, যেই সরকার, আমরা আশাবাদী, যেই সরকার ভিন্ন মতের মানুষকে গুম করবে না, মানুষের কথা শুনবে। সেই সরকার গঠন হওয়ার পরে সেই সরকার ওই বিএনপির একার হবে না, জামাতের একার হবে না, অন্য কারো একার হবে না, ওটা বাংলাদেশের সব মানুষের সরকার হবে। এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের আবারও থাকবে। এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রতি মানে মূল আকাঙ্ক্ষা। আমরা সেখান থেকে পিছিয়ে গেছি, আবার সামনে আসছি, আবার পিছাইছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা আমার মনে হয় এরকম ভাবেই হয়, মানে এক সবসময় একেবারে উপর দিকে উঠতে থাকে তা না, পিছায় কখনো, আগায় কখনো, হুম। হুম। তারপরে চূড়ান্ত লক্ষ্যে যে, এটা তো সংস্কারের মতোই, এটা তো একটা, এটা আজন্মের একটা চলমান নিরন্তর প্রক্রিয়া। প্রচেষ্টা, আজন্মের নিরন্তর প্রচেষ্টা, প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষের সর্বোচ্চ সুযোগ দেওয়ার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যখন আমরা যাত্রা করতেছি, আমাদের চড়াই উতরাই হচ্ছে, কিন্তু আমি তো খুবই আশাবাদী। আমার ধারণা আমরা নিশ্চয়ই একটা সভ্য সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি, আমার ওকে। ধারণা। ওকে, ধন্যবাদ। আনোয়ার হোসেন মুকুল, অত্যন্ত সুন্দর বলছেন আপনি, গুছিয়ে কথা বলেন। আম, দর্শকরা যদি কোনো কোয়েশ্চেন থাকে আহ, মুকুল ভাইয়ের জন্য বা আমাদের শো এর জন্য, আমাদের জানাবেন। আপনাদের সবাইকে আমার শো দেখার জন্য ধন্যবাদ। এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।